ফান্ড ম্যানেজার কিন্তু কোনো ব্যাংকের শেয়ার হয়তোবা কিনবে না। কারণ হলো ব্যাংকের শেয়ার হলো টেকের মধ্যে পড়ে না। প্লাস ওটা খুব একটা বেশি গ্রোথ ও নাই। তোমার কোনো RRSP লাগবে কিনা। If that is the level of service you are getting from this advisor, then you are overpaying. উনি প্রায় ৪০-৫০ বছর আগের থেকে বলে আসছে যে মেজরিটি অফ দ্য ফান্ড ম্যানেজার্স আর জাস্ট বললাম যে মিউচুয়াল ফান্ডের অর্ডারটা অনলি মার্কেট যখন ক্লোজ হবে তখন সেটেল হয়। এখানেও সেম আইডিয়া। মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যালফাবেট মানে গুগল, অ্যামাজন এইগুলোই ঘুরে ফিরে আসবে। কারণ হলো ইফ ইউ আর পেইং অ্যারাউন্ড 2% এবং আপনি কোনো ভ্যালু পাচ্ছেন না, দেন I would highly recommend you look something else. Which people are easy to deal with. Welcome everybody. Welcome to the fourth episode of the NRB Money Talk. আজকের এপিসোডে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। হোপফুলি বাই দ্য এন্ড অফ দিস ভিডিও আপনাদের মধ্যে অনেকের যাদের কনফিউশন আছে যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, কিভাবে কাজ করে, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, হোপফুলি উই উইল বি এবল টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন। সো আজকের রেগুলার টপিকের মধ্যে আমার সাথে জয়েন করছে জাহিদ হাসান। জাহিদ হচ্ছে একজন CFA চার্টার হোল্ডার এবং CFP প্রফেশনাল কানাডাতে। সো আপনারা যারা এই ভিডিওটা কানাডা অথবা ইউনাইটেড স্টেটস অথবা বাংলাদেশে হয়তোবা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নাই। বাট বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। সো দ্য কনসেপ্ট উইল বি সেইম, বাট হয়তোবা স্ট্রাকচারালি হয়তোবা কিছুটা ডিফারেন্স হতে পারবে ডিপেন্ডিং অন হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম। So let's start the discussion. So প্রথমেই let's take a look at what exactly is a mutual fund. So আমরা যখন মিউচুয়াল ফান্ডের কথা বলি, নামটার মধ্যেই কিন্তু আসলে বলা আছে এই ফান্ডটা কি। সো এই ফান্ডটা হচ্ছে একটা মিউচুয়াল। তার মানে হলো যে একের অধিক অ্যা ইনভেস্টরের ফান্ড। সো মিউচুয়াল ফান্ড যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে ধরেন অনেকেরই ধরেন ৳৫,০০০ বা $১০,০০০ এরকম অ্যামাউন্টের একটা সেভিংস থাকে। যেটা হয়তোবা তারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়। বাট তাদের ওই সময়টা বা এক্সপার্টিসটা হয়তোবা তাদের নাই যে কিভাবে ইনভেস্ট করতে হয়। কারণ আম স্টক মার্কেটে তো হাজার স্টক লিস্টেড মানে কোম্পানি লিস্টেড আছে ওখানে। যেমন আমি যেমন কানাডাতে থাকি। কানাডাতে যেরকম সবচেয়ে বড় কোম্পানির নাম হচ্ছে RBC, রয়াল ব্যাংক অফ ক্যানাডা। আপনি যদি USA তে থাকেন এই কোম্পানিটা হতে পারে Apple অথবা Nvidia যেটা এখন সবচেয়ে বড় কোম্পানি। সো অনেকেরই হয়তোবা এই একটা কোম্পানিতে কেনা বা ওইটা এনালাইজ করার ওই এক্সপেরিয়েন্সটা থাকে না। কিন্তু তারা ইনভেস্ট করতে চায় এই কোম্পানিগুলোতে। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আপনার প্রায় ৭০-৮০ বছর ধরে এই বিভিন্ন বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্লড এ কানাডিয়ান কোম্পানিগুলো অথবা US এর যে কোম্পানিগুলো তারা এই মিউচুয়াল ফান্ডটা ইনভেস্টরদেরকে অপশন দিয়ে থাকে। সো বেসিক্যালি আপনি যখন কথার কথা যে $৫,০০০ আপনার সেভিংস আছে, আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। সো ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল ইনভেস্টর। সো এরকম হয়তোবা আপনার ৳৫,০০০ থাকতে পারে, আমার ৳৫,০০০ থাকতে পারে, অথবা জাহিদের ৳১০,০০০ থাকতে পারে। সো উই কালেক্টিভলি হ্যাভ $20,000. এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তখন কি করবে? মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আপনার ৫,০০০, আমার ৫,০০০ এবং জাহিদের ১০,০০০ এই ৳২০,০০০ টা তারা পুল করবে। মানে গ্যাদার করবে। এবং এই গ্যাদার করার পরে আ এই $২০,০০০ তখন ওরা করবে কি যে একটা ফান্ড ম্যানেজার মানে ওদের যে প্রফেশনাল একজন টিম থাকে যারা হলো প্রফেশনালি ট্রেইনড টু ম্যানেজ মানি ইন দ্য স্টক মার্কেট তারা এই $২০,০০০ টা নিয়ে ইনভেস্ট করবে। বোথ জাহিদ এবং আমি CFA চার্টার হোল্ডার। টিপিক্যালি এই ফান্ড ম্যানেজাররা সাধারণত CFA চার্টার হোল্ডার হয়। এবং তো এই ফান্ড ম্যানেজাররা তখন $২০,০০০ টা নিয়ে তারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করবে। তো হয়তোবা তারা RBC তে ইনভেস্ট করবে কিছু টাকা, CIBC তে হয়তোবা কিছু টাকা ইনভেস্ট করবে, আ Apple এ, Google এ। সো এরকম অনেক ডিফারেন্ট স্টকে তারা ইনভেস্ট করবে। আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারাও হয়তোবা জানেন যে বাংলাদেশে যেরকম গ্রামীণফোন বা অন্যান্য যেসব বড় কোম্পানি আছে বেক্সিমকো বা স্কয়ার ফার্মা এই ধরনের কোম্পানিগুলোতে এই ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করবে। এখন কথাটা হচ্ছে যে ফান্ডের পারফরম্যান্স কি? সো টিপিক্যালি যেটা দেখা যায় যে কোম্পানি যেই কোম্পানিগুলোতে এই ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে
এই কোম্পানিগুলো যদি পারফরম্যান্স ভালো হয়, যদি তারা দেখা যায় যে প্রাইসটা বাড়তিছে। আপনি ওই ফান্ড ম্যানেজাররা যখন স্টকটা কিনেছিল তখন হয়তোবা $১০০ ছিল। এখন হয়তোবা সেটা $১৫০ বা $১৩০। সো এরকম যদি স্টক মার্কেটের সবগুলো স্টকের দাম বাড়ে, সব স্টকের দাম যে সবসময় একসাথে বাড়বে তা না। কিছু স্টকের দাম বাড়বে, কিছু স্টকের দাম হয়তোবা কমবে। বাট অন এভারেজ এ যদি এই ফান্ড ম্যানেজার ৳২০,০০০ নিয়ে হয়তোবা সে ৳২৩,০০০ য় গ্রো করল। $৩,০০০ এর প্রফিট করল। তাহলে এই ৳৩,০০০ টা তখন ডিস্ট্রিবিউট হবে আপনার এই যে এই ৩ জন ইনভেস্টরের মাঝে। আ যেমন আমরা ১ম এই বললাম যে ১ম এ আপনার ৫,০০০, আমার ৫,০০০ আর জাহিদের ১০,০০০। সো এই ৩,০০০ এই ৳২০,০০০ যে ইনভেস্ট করেছিল, সো এখন ওটা ২৩,০০০ হয়ে গেল। তো ২৩,০০০ হলে আ আপনার ছিল মাত্র ২৫%, আমার ছিল ২৫% আর জাহিদের ছিল আ 50% ওনারশিপ, রাইট? সো জাহিদ ওই $৩ এর মধ্যে প্রফিটের যেটা $৩,০০০ এর প্রফিটের থেকে ও $১৫০০ আ রিটার্ন হিসেবে পাবে। আর আপনি আর আমি যেহেতু আমরা অর্ধেক ইনভেস্ট করেছিলাম। আমি ৭০০ $৭৫০ পাবো এবং আপনি $৭৫০ পাবেন। এই এই টোটাল হলো $৩,০০০ এর প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে আপনার আমার মধ্যে। এবং এই $৩,০০০ টা আবার ফেরত আসলো। সিমিলারলি এই ৳২০,০০০ যদি এখন স্টক মার্কেটে লস খায় এবং এই লস খাওয়ার পরে যদি ৳২০,০০০ এখন ৳১৫,০০০ হয়ে গেল, তাহলে যেটা হবে যে জাহিদ কিন্তু $২৫০০ এর মতো লস ওর হবে। কারণ হলো ওর হলো 50% ইনভেস্টমেন্ট। সো জাহিদের ৳১০,০০০ তখন ৳৭,৫০০ হয়ে যাবে। আপনার ৳৫,০০০ তখন আ আরো কমে আসবে। অ্যাম এবং ৳১,২৫০ র মতো আপনার লস হবে এবং আমারও কিন্তু ৳১,২৫০ লস হবে। সো এই ৪ জনের মিলে ওই এই যে ৳২০,০০০ থেকে যে ৳১৫,০০০ য় নেমে আসলো, এই লসটা কিন্তু আপনার যে প্রপোরশন ওইভাবে ভাগ হয়ে যাবে। সো দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট অফ মিউচুয়াল ফান্ড, যে আমরা আমাদের সবার যে আ সেভিংসটা এটা কালেক্টিভলি একত্র করতেছি এবং একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার এটা ফান্ড ম্যানেজ করতেছে। সো এটা হলো সিম্পলিফাইড একটা এক্সপ্লেনেশন। এখন আসি যে obviously ফান্ড ম্যানেজাররা তো আর ফ্রি কাজটা করবে না। একটা ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজ করতে হলে তাদেরকে যেটা বললাম যে টিপিক্যালি সিএফএ অথবা যারা ভালো বিজনেস স্কুল থেকে এমবিএ করা, এই ধরনের যারা ক্যান্ডিডেট তাদেরকে ওরা হায়ার করে এবং they paid a lot of money to these people. হাইলি পেইড জব এগুলো। সো দেখা যায় যে একটা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি হয়তোবা কয়েক মিলিয়ন ডলার লাগে। কয়েক মিলিয়ন, it could be several few $100,000 to millions of dollars depending on the fund size এবং কতগুলো ফান্ড ম্যানেজার ওদের ওই ফান্ডের মধ্যে আছে। সো এই মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনার কাছ থেকে একটা ফি কাটবে। প্রত্যেক বছর এই যে ফান্ড ম্যানেজারদেরকে আপনার যেই সেলারি হিসেবে দিতে হয়, বোনাস হিসেবে দিতে হয়, সেই কস্টটা উঠানোর জন্য তারা একটা আ আপনার কাছ থেকে ফি কাটবে। এছাড়াও আপনার অনেক সময় দেখবেন যে আমরা যারা ওয়েস্টার্ন ওয়ার্লড এ কাজ থাকি, যেমন ধরেন ইউএসএ, কানাডাতে আপনারা যারা ব্রাঞ্চে যান, রিটেইল ব্রাঞ্চে যান, ওখানেও কিন্তু আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে কথা বলেন। এবং these people are the people who sells you this mutual fund. So they are also part of the food chain. মানে আপনার যারা এই প্রসেসটার সাথে জড়িত, তারাও কিন্তু এই ফি এর একটা পোরশন পায়। এবং এটা আমরা একটু পরে ডিসকাস করতেছি যে এই টাকাটা কোথায় কে কিরকম পায়, মানে ডিভিশনটা হয়, ভাগটা হয়। বাট এই ৳২০,০০০ কিন্তু আসলে ৳২০,০০০ থাকে না। বিকজ দ্যা মিউচুয়াল ফান্ড কোম্পানি কিছু টাকা ওরা ওদের ম্যানেজমেন্ট এক্সপেন্স হিসেবে ওরা কালেক্ট করে আপনার কাছ থেকে, ইনভেস্টরের কাছ থেকে। জাহিদ, তুমি কি কোন কিছু এড করতে চাও এখানে? আমার কাছে এখানে মনে হয়েছে মোটামুটি সব কাভার হয়েছে। বাট আমার এখানে একটা জাস্ট একটা সিলি কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনটা আমি ফেস করতাম আ জি। আগে, সেটা হচ্ছে আ এই যে ফান্ড ম্যানেজাররা যে আপনার স্টকস স্টকস ইনভেস্ট করবে। সো এইটা তারা কিভাবে করে এবং মানে কোন স্টক সিলেক্ট করে যে এটা ইনভেস্ট করবে কি করবে না? মানে এটার একটা হাই লেভেল ডিসিশন পয়েন্টটা কিভাবে এটা ডিসাইড করে? বিকজ এই কোয়েশ্চেনটা I used to face. রাইট। সো এটার অ্যান্সারটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড, যেকোনো মিউচুয়াল ফান্ডের একটা ম্যান্ডেট থাকে। যখনই একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করা হয়,
জাহিদ তুমি একসময় ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করছো। তুমি জানো খুব ভালো করেই যে, যেকোনো একটা মিউচুয়াল ফান্ডের একটা ম্যান্ডেট থাকে। ধরো যে, কোনো একটা মিউচুয়াল ফান্ডের ম্যান্ডেট হলো যে ক্যানাডিয়ান স্টকে ইনভেস্ট করা। ক্যানাডিয়ান স্টকে লার্জ ক্যাপ যে স্টক মার্কেটে। সো এরকম যদি ম্যান্ডেট থাকে তাহলে ওই ফান্ড ম্যানেজাররা শুধুমাত্র কানাডার মধ্যে যেগুলো বড় কোম্পানি আছে ওই কোম্পানিগুলোতেই ইনভেস্ট করবে। ওরা কখনো ইউএস এর কোম্পানিতে গিয়ে ইনভেস্ট করবে না। কারণ ওইটা ওর ম্যান্ডেটের মধ্যে নাই। যদি এমন হতো যে ওই ফান্ডের ম্যান্ডেট হচ্ছে যে গ্লোবালি সব ধরনের স্টক মার্কেটে তারা ইনভেস্ট করতে পারে। দেন দে আর ফ্রি টু ইনভেস্ট এবং স্টিল তাদের একটা গাইডলাইন থাকে যে কত পার্সেন্ট ওরা টাকার কত পার্সেন্ট ওরা বিভিন্ন ম্যান্ডেটে রাখতে পারবে। ওদের গাইডলাইন ওই আ যখন একটা ফান্ড লঞ্চ হয় তখন ইউজুয়ালি ওটা প্রসপেক্টাস একটা থাকে। প্রসপেক্টাস এর মধ্যেই এটা লেখা থাকে যে হোয়াট ইস দ্য ম্যান্ডেট এবং হাউ মাচ দে আর অ্যালাউড টু অ্যালোকেট। রাইট। মোস্ট অফ দ্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডেরও এই একই রকম সিস্টেম। কিছু থাকে ইউএস লার্জ ক্যাপ, ইউএস স্মল ক্যাপ, আ হয়তোবা ভ্যালু ফান্ড, হয়তোবা গ্রোথ। ডিভিডেন্ড ফান্ড, গ্রোথ ফান্ড। সো প্রত্যেকটা ফান্ডের যে ম্যান্ডেট সেইভাবে ওরা সিলেকশনটা স্টক করে। যদি এমন হয় যে কোনো একটা মিউচুয়াল ফান্ডের ম্যান্ডেট হচ্ছে টেক ফান্ড, টেক গ্রোথ ফান্ড। সো ওইখানে ওই ফান্ড ম্যানেজার কিন্তু কোনো ব্যাংকের শেয়ার হয়তোবা কিনবে না। কারণ হলো ব্যাংকের শেয়ার হলো টেকের মধ্যে পড়ে না। প্লাস ওটা খুব একটা বেশি গ্রোথ ও নাই। ওরা ওই পার্টিকুলার সেক্টরে ইনভেস্টই করবে না। সো দ্যাটস হাউ মোস্ট ফান্ড ম্যানেজার ইউজেস। আরেকটা কথা আমি এখানে হয়তোবা পরের স্লাইডে আমি বলব। বাট দিস ইস হাউ বেসিক্যালি দ্য ফান্ড ম্যানেজমেন্ট ওয়ার্কস। তো ইটস অল ওকে অ্যাবাউট লেটস আপনার ইস্যু প্রসপেক্টাসে যেভাবে বলা থাকবে বেসিক্যালি ফান্ড ম্যানেজার ইউজড টু ফলো দোজ ম্যান্ডেটস অর দোজ গাইডলাইনস। রাইট। সো ইউজুয়ালি তুমি যেটা খুব ভালো করেই জানো যে ফান্ড লঞ্চ করার পরে সেটার একটা এসইসি অ্যাপ্রুভাল লাগে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ এর অ্যাপ্রুভাল লাগে এবং ওরা ওখান থেকে গাইডলাইন দিয়ে দেয় যে হাউ মাচ ইচ স্টক। যেমন যতটুকু জানি যে অন্টারিওতে কোনো একটা ফান্ডের 10% এর বেশি মনে হয় একটা পার্টিকুলার সিকিউরিটিজ এ ইনভেস্ট করা যায় না। বা এরকম বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আছে ফান্ড ম্যানেজারদের উপরে। রাইট। হ্যাঁ? সো এখন আসি যে ওই যে মিউচুয়াল ফান্ডের যে ফি এর কথা বলছিলাম যে obviously ফান্ড ম্যানেজাররা তো এই কাজটা ফ্রি করবে না। ওরা একটা ফি কাটবে। সো লেটস টেক a look at what are those fee. সো আমরা এখানে যেটা এক্সপ্লেনেশন এটা আরবিসি থেকে নেওয়া একটা চার্ট। সো আরবিসির চার্টটা থেকে আমরা যেটা জানি যে ১ম যেটা বললাম ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। সো এখানে আমি যদি ফেরত যাই, এই যে যারা ফান্ড ম্যানেজার যারা হলো আ হেড অফিসে বসে এই স্টক গুলো সিলেক্ট করে, these people are called ফান্ড ম্যানেজার এবং এদের টিপিক্যালি এদের জন্য একটা পোরশন অফ দ্য ফান্ড কস্ট গোস টু দিস পিপল। সো এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে আরবিসির এই এক্সাম্পলটাতে যে এই ফান্ডের যত খরচ তার একটা পোরশন 0.6% goes to the fund manager for to manage the fund. So these people are sitting in the head office. They don't deal with মানে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের সাথে ডিল করে না। দে স্ট্রিক্টলি ফলো দ্য স্টক মার্কেট এবং কি হচ্ছে, ইকোনমিতে কি হচ্ছে, ইকোনমিক নিউজ গুলো ফলো করে এবং দে দে হ্যাভ ইনভেস্টমেন্ট কমিটি মিটিং, অল দিস কাইন্ড অফ ওয়ার্ক দিস পিপল ডু, ফান্ড ম্যানেজার। এরা কখনো ক্লায়েন্টের সাথে ডিল করে না। সেকেন্ড যে টিয়ারটা যেটা হলো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আপনি যখন ব্রাঞ্চে যান বা আপনি যখন ফোনে কোনো অ্যাডভাইজারের সাথে কথা বলেন, these people are the people who give you advice what fund to buy. ফি এর একটা পোরশন যায় এদের কাছে। সো এই ফিটা সাধারণত 1% এর মতো হয়। তো এদের কাজটা হলো আপনার সাথে কথা বলা, আপনার সিচুয়েশনটা বোঝা এবং আপনার আ যেই গোল গুলো আছে যেমন যদি আপনার ধরেন যে আপনি টাকা ইনভেস্ট করতেছেন আপনার রিটায়ারমেন্টের জন্য। তো রিটায়ারমেন্টের জন্য যদি আপনি সেভ করেন তাহলে একভাবে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ধরেন আ ১০ বছরের জন্য আপনি যদি ইনভেস্ট করতে চান হয়তোবা আপনাকে ডিফারেন্ট টাইপের ইনভেস্টমেন্ট করতে হবে। সো এই যে ডিসিশন গুলো আপনাকে হেল্প করা, এইজন্য আপনাকে ওরা 1% চার্জ করতেছে। প্লাস some of the fees that you are paying here
are also paying for their ongoing advice. For example, যেমন আজকে আমি একটা মিটিং করেছি একজনের সাথে। We did a lot of cash flow planning for the business. So বিজনেস থেকে কত টাকা ডিভিডেন্ড হিসাবে নিবে অথবা আম কিভাবে রিটায়ারমেন্টের জন্য কত টাকা সেভ করবে, কত টাকা আপনার বাচ্চার এডুকেশন পারপাস এ উইথড্র করবে। সো এই ফুল ডিসকাশন গুলো যখন আমরা করি, নরমালি উই গেট পেইড ফ্রম দিস ট্রেইলিং কমিশন। হয়তোবা এই অ্যাডভাইস গুলো আপনার ডিরেক্টলি ইনভেস্টমেন্ট এর সাথে জড়িত না। বাট দিস ইস হাউ টিপিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স আর গেটিং পেইড। এছাড়াও আপনার অন্যান্য আরো কিছু কস্ট আছে। যেমন হলো যে অপারেটিং কস্ট, আপনি জানেন যে এরকম একটা ফান্ড ম্যানেজ করতে হলে আ অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হয়। তারপরে ধরেন আপনার লিগ্যাল যে খরচগুলো আছে সেইগুলোও থাকে। বাট ইন জেনারেল যদি ফান্ডের সাইজ অনেক বড় হয় এই কস্ট গুলো খুব একটা বড় পার্সেন্টেজ না। এবং লাস্টলি হলো ট্যাক্স, যে অবভিয়াসলি গভর্নমেন্ট তো সবকিছুতেই ট্যাক্স করে, স্পেশালি ইউএস, কানাডার ক্ষেত্রে। দ্যাট পোরশন অফ দ্যাট মানি গোস টু দ্য ট্যাক্সেস। আপনি যদি এই সবগুলো এড করেন তাহলে দেখবেন যে আপনার টোটাল একটা অ্যামাউন্ট পাচ্ছেন 1.89 এই এক্সাম্পলে। সো দিস ইজ টিপিক্যালি কল্ড MER অর ম্যানেজমেন্ট এক্সপেন্স রেশিও। সো এই অ্যামাউন্টটা হচ্ছে আপনি প্রত্যেক বছর আপনি ব্যাংককে দিচ্ছেন অ্যাজ এ ফি। এই টাকাটা আপনি ফিজিক্যালি দেখেন না টিপিক্যালি। এই ফান্ডের টাকাটা আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার যে মিউচুয়াল ফান্ড থেকে কেটে রাখে ব্যাংকগুলো। এটার বিরুদ্ধে এখন অনেক যারা কনজিউমার অ্যাডভোকেট আছে এই কানাডাতে বিশেষ করে। ইউএস এরটা আমি 100% সিউর না ওরা কিভাবে রিপোর্টিংটা করে। বাট কানাডাতে যেমন এখন একটা অ্যাডভোকেট, মানে যারা কনজিউমার অ্যাডভোকেট যারা, তারা এই গভর্নমেন্টকে পুশ করতেছে যে এই ফিটা যে ব্যাংক চার্জ করতেছে এইটা যাতে ডলার অ্যামাউন্টে ক্লায়েন্টকে দেখানো হয়। কারণ পার্সেন্টেজ বললে ক্লায়েন্ট অনেক সময় বুঝতে পারে না। মানে হিউম্যান আম মাইন্ড ওরকমভাবে আমরা ট্রেইন না। কথার কথা, আপনার যদি কোন ব্যাংকের সাথে $1,00,000 এর ইনভেস্টমেন্ট থাকে মিউচুয়াল ফান্ডে, এই এক্সাম্পলটা অনুযায়ী 1.89, আপনি প্রত্যেক বছর আপনার ব্যাংককে $1,890 করে দিচ্ছেন। আপনার আপনার মিউচুয়াল ফান্ড আ কোন লাভ করুক অথবা আম লস করুক, ডাজন্ট রিয়ালি ম্যাটার। এই 1.89% বা $1,890 ব্যাংক অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। সো দিস ইস হাউ দ্য মিউচুয়াল ফান্ড ওয়ার্কস। এই ফিটা ১০ বছর আগেও অনেক হাই ছিল। এটা আগে প্রায় 2 পয়েন্টের উপরে ছিল। 2.4, 2.5। আমি যখন ৮ বছর আগে ১ম ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি কানাডাতে, তখন এই ফিটা আমি দেখেছি 2.3, 2.4 ওয়াজ ভেরি কমন। বাট যেহেতু এখন টেকনোলজির অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আ ইনভেস্টমেন্ট ওয়ার্লড আরো বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। সো পিপল আর পুশিং ফর লোয়ার ফিস এবং ব্রাঞ্চ লেভেলে এই ফি গুলো আস্তে, আস্তে কমে আসতেছে। আদারওয়াইজ দে ক্যানট কম্পিট উইথ দ্য কম্পিটিটর। সো এই ফি গুলো এখন দেখা যাচ্ছে যে 1.9, 1.95 এই রেঞ্জে চলে আসছে। বড়, বড় ব্যাংকের গুলো। আচ্ছা। এইটার এই আপনি যখন ব্রাঞ্চের কোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার এর সাথে কথা বলেন, টিপিক্যালি আপনাকে ওরা সিরিজ এ ফান্ডটা আপনাকে দিবে। বাট এখানে আরো এক ধরনের আ সিরিজ পাওয়া যায় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। সেটাকে বলে ইউজুয়ালি ফি বেসড সিরিজ বা এফ ক্লাস ফান্ড বলে। তো টিপিক্যালি এই সিরিজে আপনার এই যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা আমার মতো যারা, তারা ডিরেক্টলি আপনাকে সেপারেটলি একটা চার্জ করবে। হুম? এবং টিপিক্যালি ওইটার খরচটা আপনি যদি এই সেপারেট ফি এবং অন্যান্য যে খরচ এড আপ করেন, এই এ ক্লাসের থেকে হালকা সামান্য কিছু কম আসে। 10 বেসিস পয়েন্ট বা 0.1 এরকম কম আসে। তো টিপিক্যালি এই ফি বেসড অ্যাকাউন্ট গুলো আপনি যাদের লার্জার অ্যাকাউন্ট সাইজ, যেমন ধরেন ১,০০,০০০ এর উপরে বা ২,০০,০০০, ২,৫০,০০০ এর উপরে ডিপেন্ডিং করে, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন মিনিমাম একটা থাকে। এই এই মিনিমাম গুলো যদি আপনার থাকে তাহলে আপনি এই এফ ক্লাস ফান্ড গুলো আপনি কিনতে পারবেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর মাধ্যমে। আপনি সরাসরি যদি কোনো ব্রাঞ্চে যেয়ে বলেন, আই ওয়ান্ট a F ক্লাস ফান্ড, নোবডি উইল গিভ ইউ দ্যাট।
Because to qualify for the F plus plan, you have to have a managed account where আপনি সেপারেটলি ওই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে পে করতেছেন। সো আমরা যখন মিউচুয়াল ফান্ডের ফি বলি, টিপিক্যালি আমরা বলি যে নেট অফ ফিস মানেটা হচ্ছে যে আপনি পারফরম্যান্স মানে হলো ফান্ড লেভেলে এই যে ওই যে পোর্টফোলিও ম্যানেজার বা ফান্ড ম্যানেজারের কথা বললাম, তারা যখন ১০০ টা কোম্পানিতে ইনভেস্ট করে, তারা হয়তোবা ৭% প্রফিট পাচ্ছে। কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন আসলে 5.11 কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে ফান্ডের যে একটা কস্ট, ওই কস্টটা কিন্তু এই ৭% থেকে কেটে রাখবে ওরা। সো আপনার অ্যাকাউন্ট হয়তোবা 5.11% এ গ্রো করবে। হুম? এখন কথাটা হচ্ছে যে সবসময় কি এই হাই ফি খারাপ? ডিপেন্ড করে হলো যে আপনার সার্ভিসের উপরে। যে আপনার কিন্তু এখানে আপনি 1% প্রত্যেক বছর দিচ্ছেন। তার মানেটা হচ্ছে যে আপনি যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এর কাছে এই টাকাটা দিচ্ছেন, are you getting enough value from those advisor? যদি আপনি অনেক ভ্যালু পেয়ে থাকেন, ধরেন ওই অ্যাডভাইজার আপনাকে অনেক ধরনের হেল্প করতেছে। ট্যাক্স প্ল্যানিং, হয়তোবা আপনাকে বাড়ি কিনতে আপনার অনেক কোয়েশ্চেন এর অ্যান্সার দিচ্ছে যেগুলো আপনি জানতেন না বা আপনার পার্সোনালাইজড অ্যাডভাইস দিচ্ছে। রিটায়ারমেন্ট প্ল্যানিং এ হেল্প করতেছে বা আপনার ধরেন কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর যে জিনিসগুলো আছে আমরা কথা বলি, সেগুলোতে হেল্প করতেছে। দেন দিস ইস ভেরি রিজনেবল 1%। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 1% দিয়ে যাচ্ছেন কোন ব্যাংকে। কিন্তু তারা আপনার সাথে কোন কথাই বলে না কখনো। all they do is হয়তোবা আরআরএসপি সিজনের সময় আপনাকে জাস্ট ফোন কল করে বলে যে, তোমার কোন আরআরএসপি লাগবে কিনা? If that is the level of service you are getting from this advisor, then you are overpaying. But if you are getting a lot of advice এবং সার্ভিস এবং অনেক ধরনের হেল্প পেয়ে থাকেন, then this is a very standard এবং রিজনেবল ফি। বিকজ আপনি যাদের কাছ থেকে হেল্প নিচ্ছেন, ফর এক্সাম্পল আপনি যদি আমার সাথে কাজ করেন বা জাহিদের সাথে কাজ করেন, we are also giving a professional advice. So obviously it cost us money আমাদেরকে এক্সপেনসিভ সফটওয়্যার কিনতে হয় অথবা আমাদেরকে we are selling our expertise. It's no different than you dealing with a lawyer or an accountant. So obviously they need to get paid. So similar to that, this is the way most financial advisors get paid. এখানে যেটা বললাম যে নেট অফ ফিস যেটা আপনার অ্যাকচুয়াল রিটার্ন আপনি পাচ্ছেন, দ্যাটস হাউ ইটস ডান। এনি কোয়েশ্চেন জাহিদ বা এনিথিং টু অ্যাড বিফোর উই মুভ টু দ্য এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড? নো, আমার মোস্টলি সবকিছু কভার হয়েছে। বাট এবার জাস্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার মাথায় আসলো, সেটা হচ্ছে সো আপনার মানে কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্টরের ব্রেক ইভেন এ আসতে হইলেও এটলিস্ট সেই ফান্ডকে গ্রো করতে হবে এটলিস্ট 1.89% জাস্ট টু বি ইন দ্য ব্রেক ইভেন। সো রাইট, মানে ইটস সামটাইমস ওকে, বাট আপনার কিছু মানে ব্যাড ইয়ার্স ইট উইল বি even difficult that আপনার market is going down, performance is going down, but still it's still charging. রাইট, So yeah, it's tough. রাইট। ইনফ্যাক্ট সাম অফ দ্য আদার টাইপ অফ ইনভেস্টমেন্ট লাইক আগে যেটা ছিল অনেক আমি যখন শুরু করি আমার ক্যারিয়ার তখন অনেকগুলো ফান্ডে আমি দেখেছি যে 2.9, 2 পয়েন্ট মানে 8 অলমোস্ট 3% এর মতো আমি ফান্ডের ফি দেখেছি। সো ইমাজিন Right. যে এইটাকে বিট করা ইট ওয়াজ ভেরি টাফ। ইট ওয়াজ ভেরি টাফ। এবং আই ডোন্ট নো। বাট থ্যাংকস ফর দ্য এডিশন। এখন আসি যে এটা হলো লাস্ট 40-50 ইয়ার্স এ মিউচুয়াল ফান্ড ওয়াজ দ্য মোস্ট কমন ইনভেস্টমেন্ট ইন দ্য কানাডিয়ান মার্কেট। মানে সবাই যেই টাকা জমতো দেখা যেত যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করত। হুম? বাট ওভার দ্য লাস্ট 10-15 ইয়ার্স যেটা হয়েছে যে ইলেকট্রনিক ব্যাংকিং যেটা টেকনোলজির কারণে অনেক ধরনের ব্রোকারেজ আসা শুরু করলো। 2005 এর পর থেকে যে আগে যেটা হতো যে মানুষ স্টক কিনতে চাইলে এটা শুধুমাত্র স্টক ব্রোকারদের মাধ্যমেই কিনতে পারত। তারা কিন্তু কোনো অনলাইনে গিয়ে স্টক কেনা-বেচা করতে পারত না। they used to call their broker এবং তারা ব্রোকারের মাধ্যমে তারা ফোনে এই অর্ডারটা প্লেস করত। সো এই জিনিসগুলো আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো ২০০৫ সালের পর থেকে স্পেশালি ইন দ্যা নর্থ আমেরিকাতে এবং ডট কম বাবল এর পর থেকেই যখন ইলেকট্রনিক অ্যাভেইলেবিলিটি আসা শুরু করলো, কিছু ডিসকাউন্ট ব্রোকার এদেরকে বলে সাধারণত ডিসকাউন্ট ব্রোকার।
যেখানে আপনি নিজে অ্যাকাউন্ট খুলে নিজে টাকা ডিপোজিট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইনভেস্টমেন্ট কিনতে পারবেন। সো কানাডাতে যেটা খুব কমন ডিসকাউন্ট ব্রোকারেজ যেগুলো, সেগুলো হলো আপনার Questrade, Wealthsimple, প্রত্যেকটা ব্যাংকের আবার আলাদা ডিসকাউন্ট ব্রোকারেজ আছে। সো যেমন আরবিসির হলো আরবিসি ডিরেক্ট ইনভেস্টিং, টিডির হলো টিডি ডিরেক্ট ইনভেস্টিং, সিআইবিসির হলো সিআইবিসি ইনভেস্টরস এজ, বিএমওর হলো ইনভেস্টর লাইন, স্কোশিয়ার হলো স্কোশিয়া ডিরেক্ট আইট্রেড আইট্রেড। এছাড়াও অন্যান্য ডিসকাউন্ট ব্রোকারেজ আছে যেমন আ একটু যারা sophisticated ইনভেস্টর তাদের জন্য হচ্ছে ইন্টারেক্টিভ ব্রোকার, যেটা একটু কমপ্লেক্স। এটা সাধারণত সবার জন্য না। আবার সবার যারা একেবারে সিম্পল চায় বা খুব সিম্পল টু ম্যানেজ ইজ ওয়েলথ সিম্পল এর যেই মোবাইল অ্যাপটা আছে ভেরি ইনটুইটিভ এবং ভেরি ইজি টু ম্যানেজ। সো এই ডিসকাউন্ট ব্রোকারেজ গুলো যখন আস্তে আস্তে এভেইলেবল হওয়া শুরু করলো এবং ইউএসএ তে যেটা আপনার ইউএস এর টেকনোলজি সবসময় কানাডার টেকনোলজির থেকে ৪-৫ বছরের মানে অ্যাডভান্স। এগিয়ে থাকে, অ্যাডভান্স। সো ইউএসএ তে যেরকম এরকম ডিসকাউন্ট ব্রোকার যেমন হলো Schwab ছিল বা TD Ameritrade ছিল অথবা আপনার Robinhood যেমন লাস্ট ২-৩ বছরে খুব পপুলার ছিল। তারপরে ইন্টারেক্টিভ ব্রোকারও আগে ওখানে ছিল। সো these are the ডিসকাউন্ট ব্রোকার যাদের মাধ্যমে সবাই এই, এই কেনাবেচাগুলো করত। সো যখন এই মিউচুয়াল ফান্ডের ব্যবসাগুলো আস্তে আস্তে স্লো ডাউন হয়ে গেল বিকজ অফ দ্য রাইজ অফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সো টেকনিক্যালি আমরা যে এক্সপ্লেনেশনটা ১ম এ দিয়েছিলাম যে ৫,০০০, ৫,০০০, ১০,০০০ মিউচুয়াল ফান্ড এর একই রকম, আপনার ইটিএফ ও প্রায় একই রকম। সো এখানেও আম আমার মতো, আপনার মতো, জাহিদের মতো অনেকেই ইনভেস্ট করে স্মল অ্যামাউন্ট এ এবং এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কোম্পানিগুলো আপনার আমার মতো সবার কাছ থেকে টাকা নিয়ে ওরা ইনভেস্ট করে। বাট দ্যা ফান্ডামেন্টাল ডিফারেন্স যেটা মিউচুয়াল ফান্ডের সাথে ইটিএফ এ সেটা হচ্ছে আমি ওই ডিফারেন্স গুলো একটু পরে বলতেছি। বাট স্ট্রাকচারালি মোস্ট অফ দ্যা ফিচারস আর সেম। আপনি মিউচুয়াল ফান্ডে যেরকম আপনার আমার জাহিদের টাকা একত্র করে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করতেছে, একইভাবে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডেও ওই সবার টাকা একত্র করেই ইনভেস্ট করতেছে। প্লাস এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে আপনি যেটা হয় যে এখানেও আপনার একটা ম্যান্ডেট থাকে, যেটা আমি বললাম যে মিউচুয়াল ফান্ডের ম্যান্ডেটের কথা। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডেরও প্রসপেক্টাসে বলা থাকে যে এই ফান্ডটা কিভাবে ইনভেস্ট করবে। ইজ ইট অ্যাক্টিভ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ অর ইজ ইট প্যাসিভ ইটিএফ? সো অ্যাক্টিভ ভার্সাস প্যাসিভ এর ডিসকাশনটা আমি একটু পরে আসতেছি। বাট whatever the mandate of the mutual exchange traded fund, it will just follow that instruction. এখন আরেকটা বড় পার্থক্য যেটা মিউচুয়াল ফান্ডের সাথে ইটিএফ এর, সেটা হচ্ছে যে ইটিএফ আর ট্রেডেড ইন দ্য স্টক এক্সচেঞ্জ লাইক এ স্টক। আপনি চাইলে যেকোনো সময় ডিউরিং দ্য ট্রেডিং আওয়ার আপনি চাইলে ইটিএফ এর একটা শেয়ার কিনতে পারেন। whereas আপনি যদি মিউচুয়াল ফান্ড কিনতে চান, আপনাকে মিউচুয়াল ফান্ডের যে কোম্পানি তাদের কাছে আপনার কাছ থেকে মার্কেট ক্লোজ হওয়ার পরে ওদের কাছ থেকে কিনতে হবে। ডিউরিং দ্য ডে আপনি কিনতে পারবেন না। These are some of the difference. So let's take a look at the type of ETF. যেটা বললাম যে ম্যান্ডেট কিরকম? যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ক্যান বি very different mandate. They might have different mandate. সো এটা আপনার হয়তোবা ইটিএফ যেটা হলো স্টককে ট্র্যাক করে এরকম হতে পারে। বন্ডের হতে পারে যে এমন একটা ইটিএফ যেটা বন্ডের ইনভেস্টমেন্ট গুলোকে ট্র্যাক করতেছে। অথবা আপনার কমোডিটি যেমন হলো গোল্ড, সিলভার এই ধরনের কমোডিটিকে ট্র্যাক করতে পারে। হয়তোবা আপনার বিভিন্ন কারেন্সি ট্র্যাক করতে পারে যে হয়তোবা কানাডিয়ান ডলার, ইউএস ডলার, জাপানিজ ইয়েন এই সবগুলো কারেন্সিকে ট্র্যাক করতে পারে। অথবা আপনার স্পেসিফিক ইন্ডাস্ট্রি বা সেক্টরকে ট্র্যাক করতে পারে। যে ধরেন ওই যে বললাম যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। সো ইটিএফ অলসো ক্যান বি লার্জ ক্যাপ ইটিএফ বা লার্জ ক্যাপ ইউএস ইটিএফ। সো ইট ক্যান বি ভেরি সিমিলার টু হোয়াট ইউ আর সিইং ইন দ্য মিউচুয়াল ফান্ড সাইড।
এইটা আপনি বিভিন্ন রকমের পাবেন। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এইখানে আপনার ৮-১০ টা মিউচুয়াল ফান্ড ইটিএফ আছে। যেমন এই ফান্ডটা এটা হচ্ছে Vanguard Canadian Short Term Bond Index ETF। মানেটা হচ্ছে এইটা কোম্পানিটার নাম, যেই কোম্পানিটা হলো আপনার এই ইটিএফটা প্রোভাইড করতেছে, সেটার নাম হচ্ছে Vanguard এবং এই ফান্ডের ম্যান্ডেট হচ্ছে কানাডার মধ্যে যতগুলো বন্ড আছে, এদের মধ্যে থেকে আবার শর্ট টার্ম বন্ড গুলোতে ইনভেস্ট করে। এ এ এ এই ইটিএফটা কিন্তু লং টার্ম বন্ডে ইনভেস্ট করে না। ইট only invest in Canadian short term index। সো আবার এখানে আপনি আরেকটা দেখতে পাচ্ছেন যে BMO Aggregate Bond Index। সো এখানে হলো এটার কোম্পানিটার নাম হচ্ছে BMO এবং এই কোম্পানিটার যে ইনভেস্ট করতেছে সেটা হচ্ছে কানাডার যত বন্ড আছে সবগুলার aggregate এ ও ইনভেস্ট করতেছে। আবার আপনি দেখতে পাচ্ছেন এখানে iShare Canadian in Real Return Bond। সো এইখানে কোম্পানিটার নাম হচ্ছে iShare, যেটা হলো BlackRock এর একটা সিরিজ। সো এই ফান্ডটা, এই ইটিএফটা আপনার কানাডিয়ান যতগুলো রিয়াল রিটার্ন বন্ডেও ইনভেস্ট করে। আমি এখানে রিয়াল রিটার্ন বন্ডের টু টেকনিক্যাল জন্য আমি এখানে যাচ্ছি না। বাট দ্যাটস দ্য আইডিয়া। আবার ধরেন iShare এর S&P 500 ইটিএফ আছে। সো এখানে ইউএস এর যে স্টক মার্কেট, সেখান যে সবচেয়ে বড় যে ৫০০ টা কোম্পানি, সেই ৫০০ টা কোম্পানির ও ট্র্যাক করে। সো দ্যাটস হাউ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ওয়ার্কস। নাও আপনার মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে আচ্ছা, আমরা তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফি এর কথা দেখে আসছিলাম যে মিউচুয়াল ফান্ডের ফি দেখলাম 1.89%। তাহলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ফি কিরকম হতে পারে? দ্যা ডিফারেন্স ইস, আপনি যখন মিউচুয়াল ফান্ড কিনতেছেন, মিউচুয়াল ফান্ডের কিন্তু আপনার একটা সেলস পিপল থাকে, যারা হলো আপনাকে অ্যাডভাইসটা দেয়। সো দ্যাটস কিন্তু ইটিএফ এর সময় আপনি কিন্তু এই অ্যাডভাইসটা পাচ্ছেন না ডিরেক্টলি। ইটিএফ এ আপনি কোনো অ্যাডভাইস পাচ্ছেন না কারো কোনো অ্যাডভাইজারের কাছ থেকে। সো দ্যাট পোরশন ইস আউট। এই যে এখানে যে ট্রেইলিং কমিশনটা ছিল, এটা কিন্তু আর নাই ইটিএফ এর ক্ষেত্রে। তাহলে বাকি কি থাকলো? তাহলে বাকি থাকলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অপারেটিং এক্সপেন্স আর ট্যাক্সেস। সো লেটস টেক এ লুক এট হোয়াট ইস দোজ থিংস হিয়ার। আপনি খেয়াল করে দেখবেন যে এইটার যে এই ইটিএফ গুলোর যে এমিআর, এগুলো কিন্তু কোয়াইট লো কম্পেয়ার টু দ্য মিউচুয়াল ফান্ড। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলোই প্রায় 0.22 এর কাছাকাছি, মানে এভারেজে 0.15 এর কেন এই ঘটনাটা? ঘটনাটার কারণটা হচ্ছে যে এই ফান্ডগুলো সবই হলো প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ড মানে হচ্ছে যে প্যাসিভ ইটিএফ, যে ইটিএফ গুলো ম্যানেজ করতে অত বেশি ফান্ড ম্যানেজারদের এফোর্ট দিতে হয় না। এই ফান্ড গুলো সাধারণত দেখা যায় যে মোস্টলি কম্পিউটার ড্রিভেন অথবা অ্যালগরিদম ড্রিভেন, যেগুলা আ মেইনটেইন করা বা রিসার্চ করার অত বেশি ম্যান পাওয়ার লাগে না। সো যেহেতু ম্যান পাওয়ার লাগে না, কোম্পানিগুলো করে কি যে এইখানে যে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এর যে ফি টা ছিল, সেই ফিটা কিন্তু ওরা আর চার্জ করতে হচ্ছে না। কারণ আগে যেটা, এইখানে আপনি যখন একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ম্যানেজ করবেন, আপনাকে ওই ফান্ড ম্যানেজারদেরকে অনেক রিসার্চ করতে হয় কোম্পানিগুলো নিয়ে এবং তাদেরকে কনস্ট্যান্টলি মনিটর করতে হয় স্টক মার্কেটের ব্যাপারে। আর আপনি যখন একটা প্যাসিভ ইটিএফ কিনছেন, প্যাসিভ ইটিএফ এ কিন্তু আপনার এত মার্কেট মনিটরের কোনো ব্যাপার থাকে না। ইউ আর জাস্ট এই ইটিএফ গুলো শুধুমাত্র একটা অ্যালগরিদমের মাধ্যমেই কিনতেছে এই আন্ডারলাইং ইনভেস্টমেন্ট গুলো। সো দেয়ার ইস নো নিড ফর হিউম্যান ম্যান পাওয়ার। এত বেশি দরকার নাই। সো দে কাট অফ দিস ডাউন। সো এই ফিটা ড্রাস্টিক্যালি কম ইটিএফ এর ক্ষেত্রে। এবং আমরা আগেই বললাম যে এখানে আপনার কোনো অ্যাডভাইস ফি অ্যাডভাইসর না। নাই। কোনো অ্যাডভাইস দিবে না আপনাকে। সো এই ফিটা অলরেডি বাদ। সো এই ফিটাও বাদ। এইখানেও আপনার এই খরচটা কমে আসলো। সো all you are seeing is just these 2, which is operating expense এবং taxes। সো আপনি যদি এখানে দেখেন যে ফি গুলো কিন্তু খুবই কম এবং যত আপনার ফান্ড সাইজ বড় হবে, আপনি যদি পার্সেন্টেজ করেন, তাহলে দেখবেন যে আপনার অপারেটিং কস্ট অথবা ট্যাক্সের যে পরিমাণটা, সেটা কিন্তু খুব কমে আসবে এবং বেসিক্যালি ইউ আর সিইং দ্য সেইম থিং হিয়ার। এই ফি গুলোর মধ্যে বেসিক্যালি কিছু কস্ট অফ অ্যালগরিদম এর যেই খরচগুলো, একটা হয়তোবা একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে ২০ জন ফান্ড ম্যানেজার লাগে। whereas আপনার একটা
এই ধরনের একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট ফান্ড হয়তোবা ২ জন হলেই হয়ে যায়। আই এম জাস্ট এক্সাজারেটিং বাট I think you got the idea যে এখানে significantly less manpower লাগে। So that's why they can still operate at a very low cost environment. So that's the basic difference between mutual fund এবং ETF. এখন আসি অ্যাক্টিভ এবং প্যাসিভ এর বিষয়ে। যেটা আমি বললাম যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, মোস্ট অফ দ্য মিউচুয়াল ফান্ডস আর টিপিক্যালি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড এবং অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড মানেই হচ্ছে যে আপনার ফান্ড ম্যানেজাররা অনেক বেশি আ অ্যাক্টিভলি মনিটর করে ওই ফান্ডগুলো এবং এই কারণে ওদের ফিটা একটু হাই হয়। আর প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে যে ইউ আর জাস্ট ফলোইং অ্যান ইনডেক্স। সো ফর এক্সাম্পল যারা আমরা কানাডায় বা নর্থ আমেরিকাতে থাকি আমরা খুব ভালো করেই জানি যে S&P 500 ইনডেক্স একটা খুবই কমন একটা ইনডেক্স। সো এই ইনডেক্সটা কি? এই ইনডেক্সটা হচ্ছে যে ইউএস এর সবচেয়ে বড় ৫০০ যে কোম্পানিটা আছে সেটার একটা লিস্ট। সো এই লিস্টটা যখন পাবলিশ করে S&P মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার এই কোম্পানিটা এই ৫০০ টা কোম্পানির লিস্ট পাবলিশ করে প্রত্যেক আমি জানি না ফ্রিকোয়েন্সিটা কত বাট they periodically publish this list মানে এই লিস্টটা পাবলিশড অলরেডি বাট sometimes they make changes. For example আমার মনে আছে যে Tesla was added to this list I think 2 or 3 years ago. রিসেন্টলি দেখলাম যে Peloton একটা কোম্পানি সেটা was added to S&P 500. সো বেসিক্যালি এই স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার কোম্পানিটা কয়েক মাস পর বা কত সপ্তাহ পর এই জিনিসটা চেঞ্জ করে। সো একবার যখন চেঞ্জ হয়ে গেল এই লিস্টটা, তখন কিন্তু এই সফটওয়্যার বা অ্যালগরিদম এর জন্য খুব সহজ। They just follow whatever the weight of these each অ্যা মানে সিকিউরিটিজ। ৫০০ টা কোম্পানির সিকিউরিটিজ গুলো। সো যদি দেখা যায় যে ৫০০ টা কোম্পানির মধ্যে Apple এর পার্সেন্টেজ হচ্ছে ৮%, Nvidia এর পার্সেন্টেজ হচ্ছে ৭%। সো কম্পিউটার শুধুমাত্র ওই অটোমেটিক্যালি ওই পরিমাণ বাই করে ওই ফান্ডের মধ্যে। সো একবার যখন এটা কেনা হয়ে গেল, they don't need to do anything. ওই অ্যালগরিদম এর আর কিছু করার থাকে না। সো these are called passive ETF বা প্যাসিভ মিউচুয়াল ফান্ড বলে অথবা প্যাসিভ মিউচুয়াল ফান্ডকে সাধারণত বলে ইনডেক্স ফান্ড। বাট দ্য আইডিয়া ইজ দ্য ফান্ডস আর নট অ্যাক্টিভ। নোবডি ইজ অ্যাক্টিভলি মানে কেনা-বেচা করতেছে না। দে আর জাস্ট ফলোইং অ্যান ইনডেক্স। সো বাংলাদেশের কনটেক্সট এ যদি আমি বলি, বাংলাদেশে যেমন ডিএসই 30 মনে হয়, রাইট জাহিদ? রাইট। ডিএসই 30 ডিএসসি 30 হচ্ছে এরকম একটা ইনডেক্স যেখানে টপ ঢাকা 30 স্টক কোম্পানি। এক্সচেঞ্জের কোম্পানির ওরা ওখানে ট্র্যাক করে। ইউএসএ তে যেরকম S&P 500 আরেকটা ইনডেক্স খুব কমন সেটা হলো যে NASDAQ 100 আবার কানাডায় যেরকম 60। TSX 60 হচ্ছে একটা ইনডেক্স। সো এই টরন্টো স্টক এক্সচেঞ্জের যে টপ 60 কোম্পানি এটার একটা ইনডেক্স। সো বেসিক্যালি প্যাসিভ ফান্ড মানেই হচ্ছে যে এই ইনডেক্সের যা থাকবে সেটা ফলো করবে। এখানে আপনি যদি দেখেন যে S&P 500 এটা, আবার এটা হচ্ছে TSX এ যে S&P TSX ক্যাপড কম্পোজিট ইনডেক্স। এই ETF টা কানাডার সবচেয়ে বড় যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানির যে একটা ইনডেক্স সেটাকে হ্যাঁ? সো আই হোপ যে এইটা এখন আসি যে পারফরম্যান্স এর ব্যাপারে। অবভিয়াসলি আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। আপনি তো চাবেনই যে আপনার ইনভেস্টমেন্টটা ভালো করুক। রিসার্চ থেকে দেখা যায় যে 70 to 80% টাইম এই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডরা আপনার আন্ডার পারফরম্যান্স করে। মানেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা প্রত্যেকটা ফান্ডের একটা বেঞ্চমার্ক থাকে। বেঞ্চমার্কটা কি? যে ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন। আপনার একটা পারফরম্যান্স আপনি বছরে একটা পারফরম্যান্স আপনি দেন। সেটা আপনাকে আপনার বস একটা ইভালুয়েট করে কিন্তু সাধারণত। যেমন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি ডিসেম্বর মাসে। অনেকেরই পারফরম্যান্স রিভিউ কিন্তু হয়ে গেছে। এই যারা নর্থ আমেরিকাতে থাকে। ইউজুয়ালি দিস ইস ডান নভেম্বর, ডিসেম্বরের সময়ের মধ্যে হয়ে যায়। ক্রিসমাসের আগেই হয়ে যায়। যাতে ওই বোনাসের টাকাটা আপনার পারফরম্যান্স এর উপরে ডিপেন্ড করে যেহেতু। ইটস অল ডান usually in the November, December time. সো এই পারফরম্যান্স রিভিউটা যখন করে, তখন বেসিক্যালি কিন্তু ওরা দেখে যে আচ্ছা আপনার পারফরম্যান্স আপনার যারা কলিগ আছে সেইম রোলে তাদের থেকে কতটুকু ভালো বা খারাপ, রাইট? সো ইফ ইউ আর পারফর্মিং আ
best compared to other colleagues same role, then you might get the bonus, right? আবার যদি আপনি আপনার টিমের থেকে আন্ডার পারফরম্যান্স করেন তাহলে কিন্তু আ আপনি বোনাসটা হয়তোবা পাবেন না বা আপনার যে এক্সপেক্টেড আ যে পারফরম্যান্সটা সেটা কিন্তু দিচ্ছে না আপনাকে। সিমিলার কনসেপ্ট আপনার যেকোনো মিউচুয়াল ফান্ডই, বিশেষ করে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড will be reviewed or এদের যে পারফরম্যান্সটা কিন্তু আপনার একটা বেঞ্চমার্ক থাকে। সো ওইটার এগেইনস্ট এ পারফরম্যান্সটা ইভালুয়েট হয়। সো রিসার্চ থেকে দেখা গেছে যে এই মেজরিটি অফ দ্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড 70% 80% মিউচুয়াল ফান্ডই আপনার ওদের যে বেঞ্চমার্কটা ওটার থেকে আন্ডার পারফরম্যান্স করে ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। তো এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং এইটার কারণে যেটা হয়েছে যে লাস্ট 20-25 ইয়ার্স এ অনেক পোর্টফোলিও ম্যানেজার বা ফান্ড ম্যানেজার যেমন আমি যেমন একটা আ আমি অ্যাসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করি। When we deal with মানুষের অ্যাসেট, we tend not to buy active mutual fund or active fund because we know statistically যে আমি যদি কোনো আমার ক্লায়েন্টের টাকা ইনভেস্ট করি, 5 out of 6 টাইম we will lose money. মানে আমার আমার এর থেকে অ্যাক্টিভ ফান্ডে না গিয়ে I would be much better off প্যাসিভ ইনভেস্টমেন্ট করলে। সো এই যেহেতু আমি এই বিষয়টা জানি, সো মোস্ট অফ দ্য পোর্টফোলিও ম্যানেজার এবং ফান্ড ম্যানেজার এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে, ইন দ্য লাস্ট 25 ইয়ার্স যেহেতু এই প্যাসিভ ইটিএফ গুলো এখন খুব এভেইলেবল, they switched. they used to মানে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা হয়তোবা ২৫ বছর আগে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ইউজ করত। বাট যেহেতু এইসব রিসার্চ বের হচ্ছে, দেখা যাচ্ছে যে 5 আউট অফ 6 ডু নট পারফর্ম ওয়েল, অ্যাডভাইজাররা আস্তে এই প্যাসিভ ইটিএফ এ চলে যাচ্ছে। এবং আমাদের যে প্র্যাকটিস সেখানেও আমরা প্যাসিভ ইটিএফ ইউজ করি। বিকজ উই ডোন্ট নো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কখন ভালো করবে। সো প্যাসিভ মিউচুয়াল ফান্ড অথবা প্যাসিভ ইটিএফ এর সুবিধাটা কি? ইট জাস্ট ফলো দ্য মার্কেট। মার্কেটে যা পারফরম্যান্স করবে দ্যাটস দ্য পারফরম্যান্স অফ ইউর ইনভেস্টমেন্ট। সো এই প্যাসিভ ইনভেস্টমেন্টের বা প্যাসিভ ইটিএফ এর বিগ প্রপোনেন্ট হলো জন বগল, যিনি কিনা ভ্যানগার্ড এর ফাউন্ডার এবং হি ইজ দ্য পায়োনিয়ার ইন দিস স্পেস। উনি প্রায় ৪০-৫০ বছর আগের থেকে বলে আসছে যে মেজরিটি অফ দ্য ফান্ড ম্যানেজার্স আর জাস্ট do not perform well compared to the market. So why paying these people high fees where they don't outperform? এবং ওয়ারেন বাফেট যাকে সবাই মোটামুটি চেনে, he also proposed যে 99% of the people মানে majority of the people should be buying index fund অথবা ইটিএফ এটা যেটা এখন বলে বা লো কস্ট ইটিএফ। সো সুবিধাটা হচ্ছে যে যেহেতু 99% people don't know বা ওই এক্সপার্টিসটা নাই যে কোন স্টক বাড়বে বা কমবে, then he is just saying যে, "Don't go for that, just buy the mutual index fund বা ইটিএফ।" যাতে মোটামুটি statistically 5 out of 6 টাইম your probability of success rate will be very high. So that's kind of the active versus passive idea. এখন আসি যে আমি এই যেটা বললাম যে লাস্ট 20-25 ইয়ার্স এ মোটামুটি সব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররাই আস্তে মিউচুয়াল ফান্ড থেকে সুইচ করে আস্তে ইটিএফ এর দিকে চলে যাচ্ছে ক্লায়েন্টের অ্যাসেট। সো আমি জাস্ট কুইকলি এই বিষয়টা একটু এক্সপ্লেইন করেই আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডও আপনার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টে ইনভেস্ট করে। যেমন স্টকস, বন্ডস যেটা করে। ইটিএফ ও সেই একই জিনিস যেটা আমি বললাম। মিউচুয়াল ফান্ড আপনি যখন কিনতে যাবেন, you have to wait until the market closed এবং এই টাকাটা আপনার শুধুমাত্র ফান্ড স্পন্সরড, যেমন আপনি ধরেন আরবিসির মিউচুয়াল ফান্ড কিনলেন, আপনাকে আরবিসির সাথে ডিলিং করতে হবে ডিরেক্টলি। ইউ আর বাইং দ্য মিউচুয়াল ফান্ড ফ্রম আরবিসি। whereas আপনি যদি কোনো ইটিএফ কেনেন, you are buying that ETF just like a stock in the stock exchange. আপনি আজকে ধরেন এখানে যেমন একটা মিউচুয়াল ফান্ডের কথা বললাম যে ধরেন আপনি এক্সআইসি একটা ক্যানাডিয়ান ইটিএফ, হ্যাঁ?
এটা আপনি কিনতে চান, আপনি আপনার ডিসকাউন্ট ব্রোকারে যাবেন এবং ওখানে গিয়ে আপনি টিকার দিয়ে সার্চ দিবেন। আপনি ওইটা যে মার্কেটে যে এভেইলেবল যে প্রাইস, ওই প্রাইসে আপনি আরেকজনের কাছ থেকে কিনে নিবেন। You don't have to deal with the iShare. You are buying it from somebody else. এবং যেটা আমি বললাম যে মিউচুয়াল ফান্ডের অর্ডারটা অনলি মার্কেট যখন ক্লোজ হবে তখন সেটেল হয়। whereas আপনার ইটিএফটা আপনি মার্কেট আওয়ারের যেকোনো সময় আপনি গিয়ে কেনাবেচা করতে পারবেন। মিউচুয়াল ফান্ডে ইউজুয়ালি আপনার অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে। সেম গোজ উইথ ইটিএফ। মেজরিটি অফ দ্য ইটিএফস আর অ্যাকচুয়ালি প্যাসিভ ইটিএফ। ইভেন দো দেয়ার আর অ্যাক্টিভ ইটিএফ যেমন মোস্ট ফেমাস অ্যাক্টিভ ইটিএফস আর দ্য আর্ক। আমরা আপনারা যারা স্টক মার্কেটের রিলেটেড একটু পড়াশোনা করেন বা জানেন, আপনারা জানেন যে ২০২১ সালে সম্ভবত আর্কের ক্যাথি উডস পোর্টফোলিও ম্যানেজার, she generated a return of 180% or something. But her fund lost a lot of money after a couple of years. So that is an example of active ETF. But majority of the ETFs are passive. এবং লাস্টলি ইউজুয়ালি মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ এর ট্যাক্স এফিসিয়েন্সিটা বেশি। কারণটা কি? যে মিউচুয়াল ফান্ড যখনই কেউ কেনা বেচা করে, পোর্টফোলিও ম্যানেজারদেরকে তখন ওই টাকাটা আ উম ও ও ও ধরেন আমাদের যে এক্সাম্পলটা আমরা দিয়ে শুরু করেছিলাম যে আপনি ৫,০০০ আমি ৫,০০০ এবং জাহিদের ৳১০,০০০। সো এটা যদি এখন মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করি এই ৳২০,০০০ টা। ধরেন জাহিদ মনে করলো ওর কোনো একটা দরকার পড়লো। আ ওর ৳১০,০০০ থেকে ও ৳৫,০০০ তুলে ফেলবে। তো তখন ফান্ড ম্যানেজারদের যেটা করতে হয় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, সেটা হলো যে ফান্ড ম্যানেজার তখন ৳৫,০০০ র ইনভেস্টমেন্ট বিক্রি করে দিয়ে ওরা জাহিদকে ওর ৳৫,০০০ ফেরত দিবে। সো এই যে ৳৫,০০০ ফে এ মানে জাহিদকে ফেরত দিতে গিয়ে জাহি অ্যা এই ফান্ড ম্যানেজারদেরকে কিন্তু আরেকটা ইনভেস্টমেন্ট সেল করতে হচ্ছে। এবং এই সেল করার সঙ্গে সঙ্গেই কিছু ট্যাক্স কনসিকুয়েন্স আসতেছে। সো আপনি অথবা আমি হয়তোবা আমরা কোন চেঞ্জই করি নাই। বাট যেহেতু জাহিদ এই ৳৫,০০০ সেল করল, ইট উইল ইমপ্যাক্ট আওয়ার ট্যাক্সেস। এই কারণে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনটা ইস নট ভেরি এফিশিয়েন্ট। whereas আপনি ইটিএফ এর ক্ষেত্রে জাহিদ আজকে যদি ৳৫,০০০ বিক্রি করে দেয়, ইট ডাজন্ট এফেক্ট মাই ট্যাক্সেশন বিকজ এটা একটু কমপ্লেক্স। এটা ইউজুয়ালি ইটিএফ প্রোভাইডাররা শেয়ার রিডেম্পশন এবং শেয়ার ক্রিয়েশন এর মাধ্যমে এই জিনিসটা করে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট ডিটেইলস। বাট দ্য আইডিয়া ইস আপনার ইটিএফ এর ক্ষেত্রে এই ট্যাক্স ইফেক্টটা আরেকটু এফিশিয়েন্ট হয়। যেহেতু ওদেরকে এই ট্যাক্স ট্রিগার করে না। সো দ্যাটস কাইন্ড অফ a brief overview of মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর যেটা পার্থক্য। এখন আসি যে আ আমাদের ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম যেটা ফায়ার ফিন্যান্সিয়ালি আমরা কিভাবে কাজ করি। সো উই ইউজ a platform called Nestwell. সো Nestwell তে এরকম 35% ওদের যে কোম্পানি ওরা যে টেকনোলজিক্যাল সলিউশন দিচ্ছে, সো they take 35% for রিব্যালেন্সিং এবং ডেটা সিকিউরিটি বা হোল্ডিং দ্য অ্যাসেট অ্যাজ এ কাস্টডি। সো আমরা টিপিক্যালি ক্লায়েন্টের ইনভেস্ট করি। অন অ্যান এভারেজ এটা 0.13% এর মতো হয়। এবং আমরা আমাদের অ্যাডভাইসটা দেওয়ার জন্য উই ডিরেক্টলি চার্জ 1% টু দ্য ক্লায়েন্ট। আমরা রেগুলার অনগোয়িং অ্যাডভাইস যেটা দেই যে ট্যাক্স, রিটায়ারমেন্ট, এডুকেশন, মর্টগেজ, এস্টেট প্ল্যানিং এই অল যে সার্ভিস গুলো দেই, এটার জন্য আমরা ডিরেক্টলি 1% চার্জ করি। সো we are basically separating the 2. One for the investment, one for all the others thing. সো এই টোটাল ক্লায়েন্টের জন্য অ্যারাউন্ড 1.5% এর মতো দিতে হয়। which is almost 25% lower than a bank mutual fund. এবং ব্যাংকের যেটা হয় যে ব্যাংকে আপনি আজকে যাবেন, আজকে একজনের সাথে ডিল করবেন, কালকে হয়তোবা আরেকজনের সাথে ডিল করতে হবে। কারণ আপনি যখনই ব্যাংকের টার্নওভার খুব বেশি, একজন অ্যাডভাইজার আসে, একজন অ্যাডভাইজার চলে যায়। প্লাস আপনি যে ব্যাংকের যে এমপ্লয়িদের সাথে ডিল করবেন, they are much less qualified. আমি একসময় নিজে ব্যাংকে কাজ করেছি। I trained other advisors. So I know very well how the capacity is. Usually যেটা হয় যে ব্যাংকের যারা একটু ভালো করে বা
তাদের এক্সপেরিয়েন্স অথবা ডেজিগনেশন গুলো একটু ভালো হয়, they typically move up. Typically the rich people are এবং rich people are easy to deal with মানে in terms of profitability. So that's all I wanted to share. আচ্ছা, এখন আমি আপনাদেরকে ৩ টা ডিফারেন্ট ফান্ড কম্পেয়ার করব সাইড বাই সাইড। সো আপনারা একটা কম্প্যারিজন পাবেন। আমি একটা সান লাইফের একটা ইউএস ইকুইটি ফান্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। এটা আপনার একই ক্যাটেগরির। কারণ ইউ হ্যাভ টু অলওয়েজ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন একটা মিউচুয়াল ফান্ডকে কম্পেয়ার করবেন বা একটা ইটিএফ কে কম্পেয়ার করবেন, you always have to compare in the same category. আপনি অন্য ক্যাটেগরির সাথে ধরেন ইউএস এর স্টক মার্কেটের সাথে আপনি কানাডিয়ান স্টক মার্কেটের ২ টা ফান্ডের আপনি কম্প্যারিজন করতে পারবেন না। বিকজ they are in a different category. So you always have to compare in the same category. So আমি এখানে সান লাইফের একটা মিউচুয়াল ফান্ড নিয়েছি যেটা অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড। আমি এখানে আরেকটা সিআইবিসির ইনডেক্স ফান্ড যেটা নিয়েছি সেটাও আপনার ইনডেক্স ফান্ড এবং এটা প্যাসিভ ইনডেক্স ফান্ড এবং সর্বশেষে আমি একটা ভ্যানগার্ডের ইটিএফ নিয়েছি যেটা হচ্ছে প্যাসিভ ইটিএফ। সো ১ম এ আমরা যাই যে সিআইবিসির যে ইনডেক্স ফান্ডটা সেটা নিয়ে। সো সিআইবিসির ইনডেক্স ফান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা S&P 500 ইনডেক্সকে ট্র্যাক করে। সো এইটাতে আপনি বেসিক্যালি আপনি যখন কিনবেন S&P 500 এর স্টক গুলোই আপনি পাচ্ছেন। এবং যদি কখনো S&P যদি কোনো চেঞ্জ আনে তাহলে এই কোম্পানি এই ইনডেক্স ফান্ডটাও ওদের কোম্পানি আন্ডারলাইং কোম্পানিগুলোর মধ্যে চেঞ্জ আনবে। সো আপনি যদি দেখেন যে these are the পারফরম্যান্স এবং এইটা এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ ক্লাস, এফ ক্লাস, প্রিমিয়াম ক্লাস এই ডিফারেন্ট ক্লাসের আছে। আপনি যখন একটা মিউচুয়াল ফান্ড কিনতে যাবেন বা ইনডেক্স ফান্ড কিনবেন অথবা ইটিএফ কিনবেন আপনাকে ওরা বাধ্য একটা ডকুমেন্ট দিতে সেটার নাম হলো ফান্ড ফ্যাক্ট। সো আপনি যখনই কিনতে যাবেন এই ধরনের ফান্ড, ওরা আপনাকে একটা 1 পেজ থেকে ৩ পেজের মধ্যে একটা সামারি একটা ডকুমেন্ট যেটা ম্যান্ডেটরি বাই দ্য রেগুলেটরস যে এই রকমের একটা ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। সো ইট হ্যাজ অল দ্য বেসিক ইনফরমেশন অফ এ ফান্ড। সো এখানে আমি সিআইবিসি ইনডেক্স ফান্ডটার কথা বলছি। সো যে আরেকটা যে এক্সাম্পল আমরা কম্পেয়ার করছি যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। সো সান লাইফের এই ফান্ডটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেঞ্চমার্ক আমি যে আপনাকে আগেই কতক্ষণ আগে এক্সপ্লেইন করলাম যে বেঞ্চমার্কের ব্যাপারটা। যে প্রত্যেকটা ফান্ডের একটা বেঞ্চমার্ক থাকে। সো এই ফান্ডটা আপনার বেঞ্চমার্ক হচ্ছে S&P 500 সো সেইম। কিন্তু এই ফান্ডটা যেহেতু অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড, এরা ৫০০ টা কোম্পানি না কিনে এরা মাত্র ৬৮ টা কোম্পানি কিনছে। বাট দে আর স্টিল ট্রাইং টু বিট দিস বেঞ্চমার্ক। এবং আপনি যদি এখানে নিচের দিকে যান, these are the information. I will explain this in a second. বাট আপনি যখনই কোনো মিউচুয়াল ফান্ডের ইনফরমেশন এ যাবেন, আপনার ওয়েবসাইটে গেলে এরকম ইনফরমেশন আপনি পাবেন। সিমিলার টু দ্যাট এখানেও এ ক্লাস অথবা এফ ক্লাস থাকবে। আপনি যখন এফ ক্লাসে যাবেন, you will get a different type of mutual fund, but basically these are a little bit cheaper because আপনার অ্যাডভাইজার আপনাকে সরাসরি ডিরেক্টলি চার্জ করতেছে আপনার এই ফিটা। আমি আবার এ ক্লাসে যাই because this is probably the one that you will end up getting এবং লাস্ট যেই কম্প্যারিজনটা আমি করব সেটা হচ্ছে যে S&P 500 Vanguard S&P 500 ইনডেক্স ইটিএফ। এটাও একই জিনিস। এই S&P 500 এর যে ইনডেক্সটা আছে সেটাকে ট্র্যাক করবে। বেসিক্যালি এটাও একই। আ আপনি যখন ফান্ডে যাবেন তখন দেখতে পারবেন যে এই ফান্ডে প্রায় $20 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট আছে এবং এটারও বেঞ্চমার্ক আপনার S&P 500। সো আপনি S&P 500 দেখলেন এবং এই ইউএস ইনডেক্স ফান্ডের বেঞ্চমার্কও কিন্তু আপনার S&P 500। সো আমরা এখন দেখি যে এইটার ফান ফ্যাক্ট গুলো আমরা পাশাপাশি কম্পেয়ার করে দেখি যে এটা কিরকম দেখা যাচ্ছে। সো বেসিক্যালি ইউএস ইনডেক্স ফান্ড যেটা সিআইবিসির যেই ফান্ডটা
আপনি দেখতে পাচ্ছেন যে এটা যেহেতু একটা ইন্ডেক্স ফান্ড, এখানে কোনো অ্যাক্টিভ ম্যানেজমেন্টের দরকার নেই। এটা জাস্ট ফলো দ্য ইন্ডেক্স। এবং এই কারণে এদের ফান্ডের ফিটা কম 1.18% এবং এই ফান্ডের যে সাইজ, এই সাইজটা প্রায় $4 বিলিয়ন এর কাছাকাছি। এবং এই ফান্ডটা সিআইবিসি ম্যানেজ করে। এবং these are the top 10 হোল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন Microsoft, Apple, Nvidia, Amazon, Alphabet, Meta এই ১০ টা ফান্ডের মানে ১০ টা টপ ইনভেস্টমেন্টের ইনফরমেশন সবসময় দেওয়া থাকে আপনার একটা ফান্ডে। এছাড়াও এগুলোর সেক্টর, কোন সেক্টরে কত টাকা আপনার ইনভেস্টমেন্ট সেগুলোর একটা ব্রেকডাউন দেওয়া থাকবে এবং আপনার এই ফান্ডের রিস্ক ক্যাটেগরি কিরকম সেটাও আপনার একটা দেওয়া থাকবে। এবং ক্যালেন্ডার ইয়ার পারফরম্যান্স গুলোও আপনার দেওয়া থাকবে। এখন আসি যেটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড সেটার। সান লাইফের ক্ষেত্রে ইটস ফোর $770 মিলিয়ন মিউচুয়াল ফান্ড, মাচ স্মলার দ্যান দ্য সিআইবিসি ওয়ান। সিআইবিসি টা ছিল ৪ বিলিয়ন, এটা হলো 0.7 বিলিয়ন। সো মাচ স্মলার ফান্ড। কিন্তু এটার ফিটা একটু হাই। কারণটা হচ্ছে যে এই ফিটা হচ্ছে আপনার যেহেতু এটা অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড সো obviously it cost more. প্লাস এটা এ সিরিজ ফান্ড। যদিও এই ইন্ডেক্স ফান্ডটাও এ সিরিজ ছিল। বাট যেহেতু এটা ইন্ডেক্স ফান্ড প্যাসিভলি ম্যানেজ সো এটা কম। বাট এটা অ্যাক্টিভলি ম্যানেজ ফিটা বেশি। সো আ এখানেও সেইম আইডিয়া। Microsoft, Nvidia, Alphabet মানে Google, Amazon এইগুলোই ঘুরে ফিরে আসবে। কারণ হলো আম এই কোম্পানিগুলোই বেসিক্যালি ইউএস এর সবচেয়ে বড়, বড় কোম্পানি। এবং এখানেও আপনার একটা ব্রেকডাউন দেওয়া থাকবে যে সেক্টর অ্যালোকেশন, ইনভেস্টমেন্ট কত এবং রিস্ক ক্যাটেগরি, ইয়ারলি পারফরম্যান্স সবকিছু দেওয়া থাকবে। অনেক মিউচুয়াল ফান্ডের আবার কমিশন থাকে। এই ডেফার্ড সেলস চার্জটা আগে ছিল। এখন আস্তে, আস্তে গভর্নমেন্ট এটা ব্যান করে দিয়েছে। যেই কারণে আপনি আর এটা এখন আর পাবেন না। আ বাট অনেক অ্যাডভাইজর যারা কাজ করে ইন্ডিপেন্ডেন্ট সাইডে অনেকেই এই ফ্রন্ট এন্ড ফি চার্জ করে। We don't charge any of those. Most of the big banks এর যারা আছে অ্যাডভাইজররা they don't charge any of this sales charge. Usually এটা যারা commission based advisor they are typically the people who charges these fees. লাস্টলি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে Vanguard এর ফান্ডটা। Vanguard এর ইটিএফ এটাতে আপনি কোনো অ্যাডভাইজারের কোনো ডিরেক্ট সাপোর্ট পাবেন না। এই ইনভেস্টমেন্ট কিনতে আপনি কোনো অ্যাডভাইজারের সাপোর্ট পাবেন না। আপনাকে এবং আমরা দেখলাম লেটেস্ট ডেটা অনুযায়ী এই ফান্ড সাইজ হলো প্রায় ২০ বিলিয়ন। যদিও এই ডেটাতে দেখা যাচ্ছে যে ১৩ বাট উই হ্যাড অ্যান এক্সট্রিমলি স্ট্রং মার্কেট প্লাস প্রচুর টাকা ইটিএফ এ আসতেছে। প্রচুর টাকা মিউচুয়াল ফান্ড থেকে আ মানুষজন তুলে নিয়ে এখন ইটিএফ এর দিকে চলে আসতেছে বিকজ দে আর বেটার প্রোডাক্ট। সো এখানেও আপনি সেই একই জিনিস পাবেন। NVIDIA, Microsoft. Basically, underlying investment will be the same because basically they're tracking the same investment, same S&P 500. So obviously the companies will be the same. এখন আসি আমি একটা সাইড বাই সাইড কম্প্যারিজন করি। তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোনটা বেটার হবে আপনার জন্য। আমাদের একটা সফটওয়্যার যেটা আছে, আমরা সেই সফটওয়্যারের মধ্যে আমরা ৩ টা ফান্ড সাইড বাই সাইড নিলাম। আমাদের সিআইবিসি ফান্ড, ভ্যানগার্ড এর ফান্ড আর সান লাইফ এর ফান্ড এবং আমরা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে আ সবগুলোই আপনার ইউএস ইকুইটি মার্কেটকে ফলো করে একই ক্যাটেগরির। সো উই আর কম্পেয়ারিং অ্যাপল টু অ্যাপল এবং আপনারা ১ম এই যেটা দেখবেন যে ফান্ডের সাইজ অ্যাজ অফ টুডে সিআইবিসিরটা ৫.৫ বিলিয়নের কাছাকাছি, ভ্যানগার্ডেরটা ২০ বিলিয়নের কাছাকাছি এবং এটা 0.9 বিলিয়ন। সো মাচ স্মলার ফান্ড দিস ওয়ান। এবং আপনি দেখতে পারবেন যে যেটা আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, ফিটা আপনার সিগনিফিক্যান্টলি লোয়ার হলো এখানে। সিগনিফিক্যান্টলি হায়ার এখানে। সো আপনাদের যাদের ব্যাংকের সাথে অথবা কোনো ইন্সুরেন্স কোম্পানির সাথে মিউচুয়াল ফান্ড আছে, I highly recommend you pull up your statement এবং আপনার ফান্ডের এইগুলো দেখেন, পারফরম্যান্স গুলো দেখেন, ফি গুলো দেখেন এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি যে ফি গুলা দিচ্ছেন সেটার থেকে আপনি কতটুকু ভ্যালু পাচ্ছেন। যদি আপনার কাছে মনে হয় যে আপনি এনাফ ভ্যালু পাচ্ছেন, then that's fine. If you think যে আপনি এনাফ ভ্যালু পাচ্ছেন না এবং you don't know where to go, contact with us. We will be able to help you. যদি মনে করেন যে
যেটা ভ্যালু আপনি পাচ্ছেন, দ্যাটস দ্যাটস এনাফ। দেন কিপ ডুইং হোয়াট ইউ আর ডুইং। এখন আসি যে পারফরম্যান্স। obviously যেহেতু আমি আগেই বললাম যে মোস্ট অফ দ্য অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডস পারফর্মস ওয়ার্স ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম। আপনি দেখতে পাচ্ছেন যে সাইড বাই সাইড কম্প্যারিজন এ এই ফান্ডের থেকে কিন্তু 5 পার্সেন্টেজ পয়েন্ট অনেক পারফরম্যান্স বেটার ছিল। এটার সাথে এই ফান্ডের পার্থক্য খুব একটা নাই। মেইন ডিফারেন্সটা হচ্ছে ওই যে ফান্ডের যে ফি এর ডিফারেন্স। সো এখানে আপনি দিচ্ছেন 1.2, এখানে দিচ্ছেন আপনি 10 বেসিস পয়েন্ট। সো এই যে ১ বেসিস 1% এর ডিফারেন্সটা বেসিক্যালি এইটাই হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন। এখানে যদিও একটু বেশি দেখাচ্ছে ১.৫% এর মতো, বিকজ these funds typically probably have a better resources for the algorithm. সো হয়তোবা ওদের ট্র্যাকিং পারফরম্যান্সটা আরেকটু ভালো। বাট এখানে আপনি দেখলেই বুঝতে পারছেন যে ক্লিয়ার ডিস্টিংশন দেখতে পাচ্ছেন যে মোস্ট অফ দ্যা টাইম অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড উইল আন্ডার পারফর্ম। এবং অন্যান্য যেসব ডেটাগুলো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন। বাট these are the main topics that I wanted to touch. সো ওই ঘুরে ফিরে একই ধরনের কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা আসলে ইউএস এর S&P 500 টা কিনছে, বাট আপনি আন্ডারলাইং অ্যাসেটস এই সেইম জিনিস। আজকের এপিসোডের বটম লাইন হচ্ছে যে আপনাদের যাদের ইনভেস্টমেন্ট আছে কানাডাতে, আপনারা যদি এই এপিসোডটা দেখে থাকেন, প্লিজ মেক সিউর যে আপনি আপনার স্টেটমেন্টটা পুল আপ করে দেখতে পাচ্ছেন যে আপনি আসলে কত টাকা দিচ্ছেন এবং আপনি আপনার ভ্যালুটা আপনি কম্পেয়ার করেন। আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইফ ইউর টোটাল কস্ট অফ ফি ইস মোর দ্যান 1.75, আমি বলছি এই অ্যামাউন্টটা বলছি যাদের ইনভেস্টমেন্ট টিপিক্যালি ২.৫ লাখের নিচে। যদি আপনার ইনভেস্টমেন্ট ২.৫ লাখের নিচে হয় এবং ইউ আর পেইং around 1.75, I'm okay with that, as long as আপনি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের কাছ থেকে আপনি সলিড রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং ট্যাক্স প্ল্যানিং এবং এডুকেশন প্ল্যানিং, মর্টগেজ প্ল্যানিং, এস্টেট প্ল্যানিং, এই সবগুলো বিষয়ে যদি আপনি অ্যাডভাইস পেয়ে থাকেন, ভালো অ্যাডভাইস, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস, আনবায়াসড অ্যাডভাইস, এবং you are paying around 1.75 for your investment, then I'm okay with that. But if you are paying around 2% এবং আপনি কোনো ভ্যালু পাচ্ছেন না, then I would highly recommend you look for something else. If you are paying around 1.5, which I highly doubt, then you are in a very good spot. Anything around 1% total cost is very attractive. Typically, আমি আমার যেই প্রায় 10 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, আপনার যখন ১ মিলিয়নের উপরে ইনভেস্টেবল অ্যাসেট হবে, typically you will see a fee, total fee, আমি টোটাল ফির কথা বলছি। You will see anywhere from 1% to 1.5%, ১ মিলিয়নের উপরে। $2 million plus account, you can negotiate it down to 1% এর কাছাকাছি। এবং যদি আপনার ইনভেস্টমেন্ট আরো বড় হয়, which I highly doubt আমার অডিয়েন্সের মধ্যে ওরকম থাকবে, but it can range from 0.67%, 0.6 to 0.7% রেঞ্জ থেকে। মানে যত বড় লার্জার ডলারের ক্লায়েন্ট হয়, ইউজুয়ালি আপনার এই ফি এর অ্যামাউন্টটা কমে আসে আস্তে, আস্তে। We are dealing with a client, probably $6 million client. They are going to be paying probably তাদের যে ফিটা ওটা probably 0.6, 0.7, এই রেঞ্জের কাছাকাছি আসবে। 0.6 এর কাছাকাছি আসবে। That's the typical fee structure of this advisor যেই যে কম্পেনসেশন এর কথা বললাম। জাহিদ, এনিথিং তুমি এড করতে চাও? না, আমার মনে হয় সব ঠিক আছে। বেসিক জিনিস কভার। পারফেক্ট। সো আই হোপ আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে এবং it explained a little bit of what mutual fund is এবং what index fund এবং ETF is. I hope যে আস্তে, আস্তে সবাই আস্তে, আস্তে এই মিউচুয়াল ফান্ডের জিনিসগুলোকে জানতে পারবে এবং they will take action এবং আস্তে, আস্তে সুইচ করে ETF এর দিকে আসবে। Because it's more cost effective এবং better solution for majority of the people. So that's it for this episode. Probably we will come back again in the next video on a different topic. So until then, please stay safe. See you in the next video.